আসসালামু আলাইকুম। ইদু পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ এই অধ্যায়টি পড়ব। আমরা এই অধ্যায়টা পড়ার আগে তোমরা আমাদের একটু জানাও যে আমাদের সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, পাশাপাশি আমাদের পিছনে যে বোর্ড সেটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এবং তোমরা জানাও তোমরা কেমন আছো, ইদু পরিবারের সাথে তোমাদের কেমন কাটছে দিনগুলি। আমরা পর্ব হচ্ছে সরল সমীকরণ। টপিকের নাম কি? সরল সমীকরণ। তার মানে মনে হচ্ছে এই সমীকরণটা একটা সরল হবে, সহজ সরল হবে, ঠিক আছে না? তো দেখি আসলে সহজ সরল হয় না তেরা বেঁকা হয়, ঠিক আছে, নাকি গাঢ় তেরা হয়, ঠিক আছে? ওকে, তো সহজ সরল সমীকরণটা পড়বো। প্রথম কথা হচ্ছে আমরা যখন একটা সমীকরণ পড়তে যাব, বা সরল সমীকরণ বলি, জটিল সমীকরণ বলি, যাই বলি, যদিও জটিল সমীকরণ কেউ বলে না, ঠিক আছে, সরল সমীকরণ, তারপরে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, এরকম অনেক সমীকরণ রয়েছে। তো আমরা এই যে সমীকরণগুলো এটা পড়তে গেলে প্রথম আমাদের যেটা ধারণা থাকতে হবে সেটা হচ্ছে গাণিতিক বাক্য সম্পর্কে। ওকে, তোমরা কি জানো কিনা যে গণিত একটা ভাষা? গণিত কি একটা ভাষা? জানো এটা? কে কে জানো যে গণিত একটা ভাষা? গণিত হচ্ছে একটা ভাষা, ঠিক আছে? গণিত একটা ভাষা। যেহেতু গণিত একটি ভাষা, তাহলে অবশ্যই এই ভাষার মধ্যে কি থাকবে? শব্দ, বাক্য থাকবে। ভাষার কি থাকে? শব্দ থাকে, বাক্য থাকে। তাহলে যেহেতু গণিত একটি ভাষা, তার মানে এটা বাক্য থাকবে, ঠিক আছে? তো গণিতে অবশ্যই কি রয়েছে? বাক্য রয়েছে। এবং গণিতে যে বাক্য রয়েছে সেটার নাম হচ্ছে গাণিতিক বাক্য। অর্থাৎ গণিতে যে বাক্য রয়েছে তার নাম হচ্ছে কি? গাণিতিক বাক্য, ঠিক আছে? তাহলে গণিতে কি পাওয়া যায়? বাক্য পাওয়া যায়। যেহেতু গণিতে বাক্য পাওয়া যায়, তাহলে গাণিতিক বাক্য যে জিনিসটা রয়েছে এই জিনিসটাকে আমরা হচ্ছে ভাগ করব। গাণিতিক বাক্য মেইনলি হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? তার আগে বলা প্রয়োজন যে গাণিতিক বাক্য আসলে জিনিসটা কি। গণিতে বিভিন্ন প্রতীক, চিহ্ন এবং সংখ্যা দ্বারা যেই বাক্য তৈরি হয় বা উক্তি তৈরি হয় তাকে গাণিতিক বাক্য বলে, ঠিক আছে? বিভিন্ন সংখ্যা সংখ্যা চিহ্ন এবং বাক্য মানে কি? গণিতে বিভিন্ন সংখ্যা, চিহ্ন, প্রতীক ব্যবহার করে যে বাক্য বা উক্তি লেখা হয় তাকে কি বলে? গাণিতিক বাক্য বলে, ঠিক আছে? এই গাণিতিক বাক্য আবার দুই প্রকার। তাহলে আমরা কি পাইলাম? গাণিতিক বাক্য দুই প্রকার। যারা স্ক্রিনশট নেওয়া দ্রুত নিয়ে নাও, ঠিক আছে? বাক্য, ঠিক আছে, খোলা বাক্য, মধ্য বাক্য, ঠিক আছে? এখন খোলা বাক্য কোনগুলা? ধরো আমি বললাম যে 2+3=5। এখানে কোনো অজানা রাশি রয়েছে বা অজানা সংখ্যা রয়েছে? নাই। 2 একটা জানা সংখ্যা এবং 3 একটা জানা সংখ্যা। এটাকে আমি একটা প্রতীক দ্বারা যোগ করলাম। প্রতীক হচ্ছে যোগ, ঠিক আছে? প্রক্রিয়া প্রতীক। তারপরে সমান, এটা একটা প্রক্রিয়া প্রতীক। দেন কি আমরা কি করলাম? বললাম 5। তার মানে আমরা 2 আর 3 কে যোগ করে 5 পাইছি। এখানে সব একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো কনফিউশন নাই। এরকম যে বাক্যগুলো রয়েছে যেখান থেকে সহজেই বোঝা যায়, আন্দাজ করা যায়, সেটি হচ্ছে কি? খোলা বাক্য। তাহলে খোলা বাক্য কোনগুলা? যেমন 2+3 সমান হচ্ছে 5। তারপরে হচ্ছে 3+8 সমান 11। এগুলো হচ্ছে খোলা বাক্য। এগুলা কি? এগুলো হচ্ছে খোলা বাক্য। তাহলে খোলা বাক্য উদাহরণ কি? এইগুলো। তাহলে যেখানে এখানে কি থাকে না? কোনো অজানা রাশি থাকে না। দেখো এখানে 2, 3 সবগুলা কি জানা রাশি না? এগুলো হচ্ছে জানা রাশি। তার মানে তুমি যেখানে সবগুলা জানা রাশি পাচ্ছ সেখানে হচ্ছে আমাদের কি? এটি হচ্ছে একটা খোলা বাক্য। ঠিক বিপরীত ভাবে আমরা যদি এখানে বলি এরকম, ধর আমি বললাম যে ক যোগ 5 সমান হচ্ছে 7। এখানে কি? ক যোগ 5 সমান 7। এইটার মধ্যে একটা অজানা রাশি রয়েছে বা অজানা একটা চলক রয়েছে যার নাম হচ্ছে এই যে কি? ক, ঠিক আছে? তার মানে কর মানটা অজানা, ঠিক আছে? তার মানে এখানে একটা অজানা জিনিস আছে। আবার আমি লিখতে পারি x প্লাস 5 ইজ ইকুয়াল টু 10। তাহলে এই যে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 10 লিখলাম, এখানেও x একটা অজানা রাশি। তাহলে আমরা কি লিখতে পারি? যেখানে থাকে, ঠিক আছে? তাহলে এই যে অজানা রাশি আছে, অজানা রাশি কোনটা কোনটা? এইটা অজানা,
এইটা অজানা। ঠিক আছে, এটা হচ্ছে বদ্ধ বাক্য। এই বদ্ধ বাক্য থেকে আমরা সমীকরণের প্রাথমিক ধারণা পাই। এটিও একটি সমীকরণ, কিন্তু এই সমীকরণ থেকে আমরা হচ্ছে ডিরেক্টলি দেখতে পাচ্ছি খোলা বাক্য থেকে, কিন্তু এই বদ্ধ বাক্য থেকে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এইটা একটি সমীকরণের ফর্ম। তার মানে সমীকরণ হচ্ছে ওই জিনিসটা যেখানে সমান চিহ্ন দিয়ে দুটি জিনিসকে আলাদা করে রাখা হয়। অর্থাৎ এই যে এই পাশে একটা রাশি, এইটা একটা রাশি এবং এইটা একটা রাশি, ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে যুক্ত করা হয়। তাহলে দুটি রাশিকে সমান চিহ্ন দিয়ে যখন যুক্ত করা হয় তখন সেটা সমীকরণ হয়। ঠিক আছে, ওকে। তাহলে দুটি রাশিকে সমান চিহ্ন দিয়ে যখন যুক্ত করা হয় তখন পুরো যে বাক্যটা আমরা পাই, গাণিতিক বাক্য, সেই বাক্যকে আমরা বলবো হচ্ছে সমীকরণ। ওকে, এখন সমীকরণের বিভিন্ন ধরন রয়েছে। সমীকরণের বিভিন্ন ধরন রয়েছে। এই সমীকরণের মধ্যে যেই রাশিটা অজানা তাকে বলবে সমীকরণের চলক। তার মানে এইখানে এইটা হচ্ছে তার কি চলক। তাহলে এটা কি তার চলক, এটা কি তার চলক। ঠিক আছে, এটা হচ্ছে কি চলক। যেগুলো অজানা সেগুলো কি চলক। তাহলে সমীকরণে চলক থাকে। এখন তুমি আমাকে বলো, সমীকরণে কি একটা চলক থাকতে পারে না বেশি চলক থাকতে পারে? সমীকরণে কয়টা চলক থাকতে পারে? স্যার শোনা যায় না। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে তো? ওকে, ঠিক আছে। তোমাকে বলো যে সমীকরণে চলক কয়টি থাকতে পারে? এখানে একটা চলক দেওয়া আছে। সমীকরণে কি একাধিক চলক থাকতে পারে? ওয়ান অর মোর। ঠিক আছে, সমীকরণে একটা এবং এর একাধিক চলক থাকতে পারে। তার মানে সমীকরণে এক বা একাধিক চলক থাকতে পারে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এই যে সমীকরণটা আমি লিখলাম, এই সমীকরণে একাধিক চলক থাকতে পারে। তাহলে আমরা লিখবো এখানে সমীকরণে এক বা একাধিক চলক থাকতে পারে। ঠিক আছে, সমীকরণে এক বা একাধিক চলক থাকতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে সমীকরণে কি কি পেলাম আমরা? প্রথমত সমীকরণ হচ্ছে একটি বদ্ধ বাক্য এবং সেখানে সমান চিহ্ন দিয়ে এই পাশ এবং ওই পাশ দুই পাশ আলাদা করা থাকবে, এবং সমীকরণের এক বা একাধিক চলক থাকতে পারে। সমীকরণের যে এই যে ডান সাইড, আমরা পরের স্লাইডে যাই। ঠিক আছে, পরের স্লাইডে গেলে আমরা বুঝতে পারবো। ওকে, তো এই যে সমীকরণ আমরা লিখি একটা। ঠিক আছে, কি কি সমীকরণ লিখেছিলাম? সমীকরণ লিখেছিলাম হচ্ছে আমাদের ক যোগ 5 সমান হচ্ছে 7। একটা সমীকরণ লিখেছিলাম হচ্ছে x প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 10। এই দুটো সমীকরণ লিখেছিলাম আমরা। এই সমীকরণগুলো বদ্ধ বাক্য আমরা আগেও দেখেছি। আমরা বলেছিলাম যে এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণের যে এই যে এটা হচ্ছে তার চলক। ঠিক আছে, এখন পুরো যে সমীকরণটা রয়েছে, এই পুরো সমীকরণটার সমানের যে বাম পাশের অংশ, এটাকে বলা হবে বাম পক্ষ। সমীকরণের বাম পক্ষ, সমীকরণে কি বাম পক্ষ, এটাকে বলে সমীকরণের বাম পক্ষ। এবং সমীকরণের ডান পাশে যেটা রয়েছে এটাকে বলে সমীকরণের ডান পক্ষ। তাহলে সমীকরণের বাম পাশে যেটা আছে সেটাকে বলা হয় বাম পক্ষ, এবং সমীকরণের ডান পাশে যেটা আছে সেটাকে বলে সমীকরণের ডান পক্ষ। ঠিক আছে, ওকে। এই বাম পক্ষ এবং ডান পক্ষ একটা সমান চিহ্ন দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে সমীকরণের প্রকারভেদ, অর্থাৎ
সমীকরণ আমরা দেখে ফেলছি, এখন সমীকরণের প্রকারভেদে যাব। ওকে, সমীকরণের প্রকারভেদ কিরকম রাখে, ঠিক আছে। চলো সমীকরণের প্রকারভেদ আমরা দেখার চেষ্টা করি। সমীকরণ, ঠিক আছে, এই যে সমীকরণ জিনিসটা রয়েছে, এই সমীকরণ জিনিসটা বিভিন্ন ঘাতের হইতে পারে। আমরা একটু আগে চলক লিখছিলাম ক প্লাস 5 সমান 7, ঠিক আছে। এই যে ক চলক, আবার x প্লাস 5 ইজ ইকুয়াল টু 10 লিখছিলাম, এইটাও এখানে x একটা চলক। যে কোনো চলকের দুইটা জিনিস থাকে মেইনলি, একটা হচ্ছে তার পাওয়ার, একটা হচ্ছে তার সহগ, ঠিক আছে। চলকের সাথে, অর্থাৎ চলকের সাথে গুণ আকারে যেটা থাকে সাথে, সেটা হচ্ছে তার সহগ, এবং চলকের উপরে যেটা থাকে সেটা হচ্ছে তার পাওয়ার, বুঝছো। চলকের সাথে গুণ আকারে যেটা থাকে সেটা হচ্ছে তার, এখানে এইটা হচ্ছে তার কি সহগ, আর এখানে উপরে যেটা থাকে সেটা হচ্ছে তার পাওয়ার। এখন আমরা এই দুইটা জিনিসকে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে তার কি পাওয়ার বা ঘাত, ঘাত, ঠিক আছে। ওকে, এটাকে বলে, এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে সহগ, ঠিক আছে। এটাকে বলে সহগ, আর এটাকে বলে পাওয়ার বা ঘাত, বুঝছো। তাহলে এটা হচ্ছে তার কি সহগ, এটা হচ্ছে পাওয়ার বা ঘাত। সহগ থাকে হচ্ছে গুণ আকারে সাথে, আর পাওয়ার থাকে হচ্ছে নিচে, আর এইটাকে বলা হচ্ছে কি চলক। এটা হচ্ছে তার চলক। তাহলে চলকের কি থাকে, চলকের সাথে সাথে থাকে সেটা হচ্ছে তার কি তার সহগ, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার। আমরা একটু বড় করে লিখলে তার সহজে দেখতে পারবা, ঠিক আছে। আরো বড় করে লিখি, দেখো এখানে লিখি। তাহলে এইটা হচ্ছে একটা চলক এক্স, ঠিক আছে। এই চলকের সাথে যেটা থাকবে গুণ আকারে সেটা হচ্ছে তার কি সহগ, আর এটার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে তার পাওয়ার, ঠিক আছে। তাহলে উপরে পাওয়ারটা আমরা অন্য কালার দিই পাওয়ার, আর সহগটা অন্য কালার দিই। ওকে, এখন আমরা আইডেন্টিফাই করি। তাহলে এইটা হচ্ছে তার কি সহগ, ঠিক আছে, সহগ, আর এটা কি পাওয়ার, আর এটা হচ্ছে চলক। চলকটা কি কি থাকে, সহগ থাকে, পাওয়ার থাকে। এখন এই যে চলকের পাওয়ার, যখন চলকের পাওয়ার দেওয়া থাকে না, এখানে চলকের পাওয়ার দেওয়া আছে, দেওয়া নাই, তখন চলকের পাওয়ার হচ্ছে 1। সহগ, সহগ যেটা দেওয়া থাকে না সেটা হচ্ছে 1। যখন সহগ দেওয়া থাকে না তখন সহগ 1 থাকে, এই জন্য দেওয়া থাকে না, মানে 1 থাকলে লিখতে হয় না। আর এখানে পাওয়ারটা যখন 1 থাকে তখন আর লেখা লাগে না, অটোমেটিকলি লিখলি বোঝা যায় যে এটা সহগে, এটা সহগে আছে 1 এবং পাওয়ারে 1 আছে। চলকের ক্ষেত্রে সহগ পাওয়ার, এটা সবাই বুঝছো কিনা একটু ক্লিয়ারলি আমাকে জানাও। সমীকরণ বলে একঘাত সমীকরণ বলে, ঠিক আছে। সমীকরণের যদি ঘাত বা পাওয়ার 1 হয় তাহলে এই যে 1 হইলে এটাকে বলে একঘাত সমীকরণ। আবার যদি সমীকরণের চলকের ঘাত 2 হয় তাকে কি বলে, 2 হলে, হল লিখি আমরা, হয় না লিখি, 2 হলে তাকে কি বলে দ্বিঘাত সমীকরণ বলে। 2 মানে দ্বি না, দ্বিঘাত সমীকরণ বলে। এখন আমাকে বলো
একঘাত সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণ সবাই বুঝছো কিনা? একঘাত সমীকরণ কাকে বলে, দ্বিঘাত সমীকরণ কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, আরশ, সরল সমীকরণের সংজ্ঞা আছে, আমরা আসতেছি, আস্তে আস্তে পড়তে হবে, ঠিক আছে? মানে গুছাই নিয়ে আসতে হবে জিনিসটাকে। হুট করে যদি বলে দিই যে সরল সমীকরণের সংজ্ঞা এটা, তাহলে তোমাদের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হবে, ঠিক আছে? এজন্য আমরা মানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করতেছি, কোন জায়গা থেকে সমীকরণটা আসলো এবং কিভাবে কেন আমরা সরল সমীকরণটা পড়বো, কোনটাকে সরল সমীকরণ বলে। চলে আসছি প্রায় সরল সমীকরণে, ঠিক আছে? ওকে, তাহলে পাইলাম কিনা আমরা একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এই যে একঘাত সমীকরণটা আছে না, এই একঘাত সমীকরণের আরেকটা নাম হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ, ঠিক আছে? একঘাত সমীকরণের একটা নাম কি? একঘাত সমীকরণের একটা নাম হচ্ছে সরল সমীকরণ, ঠিক আছে? এই একঘাত সমীকরণকেই সরল সমীকরণ বলা হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা এখন এটাকে মুছে দিলে সবাই স্ক্রিনশট নিতে পারবা? নাও স্ক্রিনশট নাও, মুছে দেব। সমীকরণ, ঠিক আছে? আবার দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ আছে, ঠিক আছে? বিভিন্ন ভাগ রয়েছে, ঠিক আছে? এই সরল সমীকরণের সমীকরণ আমরা দেখব, ঠিক আছে? তাহলে সরল সমীকরণ, ঠিক আছে? এখন আর এটা হচ্ছে দ্বিঘাত বা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? ঠিক আছে, দ্বিঘাত বা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। বেশি হেবিজিবি করে লিখে ফেলছি, ওকে। দ্বিঘাত বা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? তাহলে দ্বিঘাত বিশিষ্ট বা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ বা কোয়ার্টার, ঠিক আছে? চারটা হইতে পারে, ঠিক আছে? কোয়াড্রেটিক হইতে পারে, তারপর হচ্ছে তোমার কি বলে পাঁচটা হইতে পারে, মানে দুইয়ের পরে যা আছে তাই হোক, সমস্যা নাই আমাদের। মূল ব্যাপার হচ্ছে আমাদের এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে যেটা আছে এইটা, এখন এই যে আমি সরল সমীকরণ লিখলাম, যে সমীকরণে কি ঘাত 1 থাকবে, শুধু ঘাত 1 থাকলে কি সরল সমীকরণ হবে? উত্তর হচ্ছে না, শুধু ঘাত 1 থাকলে হবে না। সেখানে চলক যেটা আছে সেটাও কি থাকতে হবে? একটা থাকতে হবে। কিরকম দেখাই, দেখো। তোমাকে বলছে যে এরকম একটা সমীকরণ, x + 5 = 10, ঠিক আছে? এটা সমীকরণ। আরেকটা বলছে যে x + y = 10, ঠিক আছে? এখন আমাকে বলো যে এইখান থেকে প্রথম সমীকরণের চলক কয়টা? প্রথম সমীকরণের চলক কয়টা? চলক। আর এই সমীকরণে চলক কয়টা বলো? প্রথম সমীকরণের চলক হচ্ছে এই যে এই একখানা, ঠিক আছে? তাহলে চলক কয়টি? একটি। আর দ্বিতীয় সমীকরণের চলক হচ্ছে একটা, দুইটা, কারণ যে অজানা রাশিটা থাকে সমীকরণের মধ্যে সেটা হচ্ছে চলক। তাহলে চলক কয়টা? দুইটি। আমরা বলছিলাম যে সমীকরণে একটি চলক থাকে এবং চলকের পাওয়ার 1 থাকে, সেটি হচ্ছে সরল সমীকরণ। তাহলে এটা কি? এটা হচ্ছে সরল সমীকরণ, ঠিক আছে? আর এইটা সরল সমীকরণ না, সরল সমীকরণ, ঠিক আছে? সরল সমীকরণ নয়, বুঝছো? কোনটা সরল সমীকরণ, কোনটা সরল সমীকরণ না? ওকে, ঠিক আছে। ওকে, চলো আমরা পরের নেক্সটে যাই।
সরল সমীকরণ আমরা বুঝলাম, ঠিক আছে। তার মানে সরল সমীকরণ হচ্ছে সেইটা যেখানে কি থাকবে, যেখানে তোমার একটা সমীকরণের একটা চলক থাকবে এবং সেই চলকের পাওয়ার সবসময় এক থাকবে, তাহলে সরল সমীকরণের বৈশিষ্ট্য। দেখো সরল সমীকরণের বৈশিষ্ট্য, সরল সমীকরণের বৈশিষ্ট্য, ঠিক আছে। বৈশিষ্ট্য, ঠিক আছে। এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি কি থাকে, সমীকরণে একটি চলক বল থাকে, ঠিক আছে। একটি চলক থাকে, তারপরে কি চলকের ঘাত সবসময় কি এক হয়, 1 হয়, ঠিক আছে। এটা দুইটা বৈশিষ্ট্য সরল সমীকরণের, বুঝছো। স্যার পিঙ্ক কালার নেন, এই পিঙ্ক কালার নেওয়া যায় না, পিঙ্ক কালার দেখা যায় না। পিঙ্ক কালার দেখা যায় না, এই যে পিঙ্ক কালার দেখা যায় না, বুঝছো। মোটামুটি দেখা যায়, যাই হোক নিবনি পরে। তাহলে এটা গেল আমাদের সরল সমীকরণের বৈশিষ্ট্য, ঠিক আছে। সরল সমীকরণের বৈশিষ্ট্য গেল। এখন আমরা পরেরটায় যাব। সরল সমীকরণ চলে গেল, চলো সরল সমীকরণের সমাধান করবো আমরা এখন। ওকে, তো সরল সমীকরণ পড়ে ফেলছি, সরল সমীকরণ সমাধান করব। ওকে, সমাধান করতে আইসা তুমি একটা জিনিস জানা রাখো যে সরল সমীকরণকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। সরল সমীকরণ এর ইংরেজি নাম বলতে পারো সরল সমীকরণ, বা আমরা বলতে পারি লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। সরল সমীকরণ কি লিনিয়ার ইকুয়েশন। ওকে, অনেকে এটাকে সিম্পল ইকুয়েশন বলে, ঠিক আছে। সিম্পল ইকুয়েশন বলে, ঠিক আছে। সিম্পল ইকুয়েশন বলে, বুঝছো। তো সিম্পল ইকুয়েশন আর হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, যেটাই হোক হোয়াট এভার ইট ইজ। তাহলে আমরা বলবো হচ্ছে সরল সমীকরণের সমাধান। তোমরা আমাকে একটা সরল সমীকরণ বলো, সেটা আমি সমাধান করব, বলো। ওকে, চলকের সংজ্ঞা। চলক হচ্ছে একটা সমীকরণে ব্যবহৃত একটা রাশি যার মান পরিবর্তনশীল বা অজানা। তাহলে সমীকরণে ব্যবহৃত যার মান অজানা থাকে সেটি হচ্ছে চলক। তোমাদের বইয়ে যেটা লিখছে সেটা হচ্ছে সমীকরণে ব্যবহৃত অজানা রাশিটির মান হচ্ছে, অজানা রাশিটির নাম হচ্ছে চলক, বুঝছো। যার মান অজানা সেটি হচ্ছে কি চলক। আরস, ওকে, ঠিক আছে। তাহলে সরল সমীকরণের সমাধান যেহেতু করব, তোমরা আমাকে একটা সমীকরণ বলো, একটা সমীকরণ বলো। ওকে, x + 3 = 10। ওকে, x + 3 = 10। আরস বলছে x + 3 = 10 একটা সমীকরণ বলছে। তাহলে x + 3 = 10 এটা একটা সমীকরণ। এখন এই সমীকরণটা আমরা সমাধান করব। এটা কি সরল সমীকরণ তোমরা দেখেই বুঝতে পারতেছো। ওকে, এখন সমীকরণের সমাধান করতে হলে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে সমীকরণ জিনিসটা কেমন করে কাজ করে
ঠিক আছে, হাউ টু ফর্ম ইকুয়েশন, সমীকরণ কেমনে ফর্ম করে, এবং সমীকরণ সমাধানের 4টি স্বতঃসিদ্ধ নিয়ম আমাদের শিখতে হবে, 4টি স্বতঃসিদ্ধ নিয়ম। ঠিক আছে, তাহলে সমীকরণ সমাধানের 4টি স্বতঃসিদ্ধ নিয়ম। ঠিক আছে, ওকে, চলো আমরা হচ্ছে এই দেখো সমীকরণ সমাধানের স্বতঃসিদ্ধ নিয়ম, এটাকে শিখে নিই আমরা। সমীকরণ সমাধানের স্বতঃসিদ্ধ নিয়ম কি কি? 1 নাম্বার নিয়ম হচ্ছে যোগের নিয়ম। ঠিক আছে, আমরা সমীকরণটা কি লিখছিলাম? x প্লাস 3 ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, এই সমীকরণটা আমরা লিখছিলাম। তাহলে পরিবর্তন হয় না। আমরা অনেক কষ্ট করে লিখলাম এটা। ঠিক আছে, বারবার লেখা দরকার নেই। দেখো এখানে আমি সমীকরণের ডান পাশে বাম পাশে যদি কোনো একটা কিছু যোগ করে দিই, ধরো সাপোজ আমি এখানে x প্লাস 3 প্লাস 2 করলাম, আর এখানে 10 প্লাস 2 করলাম, তাহলে সমীকরণটা আমাদের দাঁড়াইলো এরকম যে x প্লাস 3 আর 2 হচ্ছে 5, এখানে হচ্ছে 12, তাহলে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে, এরকম করলে আমাদের সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে সমীকরণের একটা স্বতঃসিদ্ধ নিয়ম। ঠিক আছে, এটাকে তোমাদের এখানে বোঝাচ্ছে হচ্ছে এরকম ভাবে যে a প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমাদের এখানে এভাবে বোঝায়নি, তোমাদের বইতে একটু পুরোটাই হচ্ছে একদম এভাবে বোঝাইছে যে যদি এরকম হয় যে a প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে b, তাহলে আমরা যদি উভয় পাশে যোগ করে দিই, মানে হচ্ছে এখানে এক্সটা চলক ধরছে, আমরা যদি উভয় পাশে একটা কিছু যোগ করি, সাপোজ এরকম যে a প্লাস সি প্লাস এক্স, এখানে হচ্ছে b প্লাস সি, এরকম, বুঝছো? তার মানে উভয় পাশে আমরা কি করছি, সি যোগ করে দিয়েছি এইটা। ঠিক আছে, এখন আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে বিয়োগ। ঠিক একই, ঠিক আছে, বিয়োগের নিয়ম, সমীকরণের ডান ও বাম পাশে কোনো রাশি যোগ করলে না, এই জায়গায় হবে বিয়োগ করলে। ঠিক আছে, এই জায়গায় কি হবে, বিয়োগ করলে। ঠিক আছে, বিয়োগ করলে কি হবে, তার মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা বিয়োগ করলে দেখি কি হয়। ঠিক এই জায়গাটায় আমরা হচ্ছে রাশিটা বিয়োগ করে দেব। ঠিক আছে, বিয়োগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। বিয়োগ করলে কি হয়, এখানে 1 আর এখানে হচ্ছে 8, এরকম, বুঝছো? তারপরে হচ্ছে গুণ করলে। ঠিক আছে, গুণ করলে, গুণ, এখন যদি আমি বলি যে হচ্ছে এখানে আমরা গুণ লিখে দিই। ঠিক আছে, গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে এই রাশিটা হচ্ছে এরকম হবে। আমরা উভয় পাশে হচ্ছে গুণ করব কি দিয়ে, ধরো 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 2x প্লাস x প্লাস 3, আর এখানে হচ্ছে 2 গুণ 10। মূল ব্যাপারটা কি আসলো, গুণ মানে কি, দুইটার সঙ্গে গুণ আছে, তার মানে 2 গুণ x মানে হচ্ছে 2x, 2 গুণ 3 মানে হচ্ছে 6, 10 দুগুণে 20, তাহলে 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 20। এখন ধরো যে 2x আসছে, 2টা কি তাহলে এখানে সহগ, আগেই বলছিলাম। ঠিক আছে, ওকে, সবাই বুঝতেছো? ঠিক আছে, তাহলে এটা গেল গুণ, গুণ করলো মানে কোনো চেঞ্জ হয় না। ফাইনালি হচ্ছে আমাদের ভাগ, কি ভাগ,
তাহলে গুণ শিখলাম আমরা রাশি দ্বারা ভাগ করলে কি হয় না, ভাগ করলে সমীকরণের মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে ভাগ করো, এখানে কি আছে, ভাগ করো, এখানে আমাদের আছে হচ্ছে x+3। আমরা গত ক্লাসে মনে হয় তোমাদের দেখাইছিলাম যে ভাগ কিভাবে করতে হয়। ভাগ দিয়ে এভাবে দিতে হয়। তাহলে ভাগ দিলাম 2 দিয়ে, ঠিক আছে, এখানেও 10/2। তাহলে কি হইলো, ভাগ হয়ে গেল দুইটাই। যদি ভাগ করি তাহলে আমরা আর এভাবে গুণ করতে পারি, এইটাকে এইভাবে, ঠিক আছে, এটাকে এভাবে আর গুণ করতে পারি। তাহলে 2x প্লাস কত 6, আর এখানে 10×20। তাহলে এটা হইলো, আগেরটাই হইলো কিন্তু, ঠিক আছে। তার মানে ভাগ করলে এভাবে গুণ করে আবার এটা নিয়ে আসা যায়, তার মানে ভাগ করলেও আসলে চেঞ্জ হয় না। তার মানে আমরা দেখলাম যে সমীকরণের মধ্যে আমরা যদি উভয় পাশে কোনো কিছু যোগ করি তাহলে সেটা চেঞ্জ হয় না, যদি আমরা উভয় পাশে কোনো কিছু বিয়োগ করি তাহলে সেটা চেঞ্জ হয় না, উভয় পাশে কোনো কিছু দিয়ে গুণ করলে সেটা চেঞ্জ হয় না, আবার উভয় পাশে কোনো কিছু দিয়ে ভাগ করলেও তারপরও সমীকরণের মান চেঞ্জ হয় না। এইটা হচ্ছে সমীকরণের 4টি স্বতঃসিদ্ধ নিয়ম, বুঝছো? ওকে, এখন সমীকরণের 4টি স্বতঃসিদ্ধ নিয়মের পরে আমরা দেখব হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সমীকরণ সমাধান। কি করে আমরা সমীকরণ সমাধান করব? ওকে, এখন তোমরা একটা সমীকরণ আমাকে বলছিলাম, সেটা হচ্ছে x+3=10। এখন আমার সমীকরণ সমাধান বলতে আসলে কি বোঝায়? সমীকরণ সমাধান বলতে বোঝায় ওই সমীকরণের যে চলক আছে সেই চলকের মান বের করা, বুঝছো? চলকের মান বের করা, চলকের মানকে বলা হয় সমীকরণের মূল বা বীজ বা রুট, ঠিক আছে। তার মানে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের চলক কোনটা? এই সমীকরণ চলক হচ্ছে x। তাহলে x এর মান বের করাটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য হবে সমীকরণ সমাধানের। অর্থাৎ আমি x এর মানটা বের করতে পারলেই বলতে পারবো যে সমীকরণটা সমাধান হয়েছে। তাহলে x এর মান বের করার জন্য কি করতে হবে? অবশ্যই এখানে ডান পাশে বাম পাশে আমাকে শুধু x রাখতে হবে। আমি x ইকুয়াল টু সামথিং নেব। x এর মান বলতে কি বোঝায়? x ইকুয়াল টু সামথিং কিছু একটা আছে, ঠিক আছে না? তার মানে x টা একা থাকবে সমানে বাম পাশে। তাহলে এখানে 3 আছে, এই 3 কে উৎখাত করার উপায়টা কি হবে? এই 3 কে আমি এখানে রাখবো না, ওকে বিদায় করে দেব, ঠিক আছে। তো বিদায় করার উপায়টা কি হবে? আমি যদি এখানে 3 মাইনাস করে দিই তাহলে কিন্তু সে উৎখাত হয়ে যাবে। তাহলে আমি যদি লিখি যে x+3 -3, এখন এই যে 10 লিখলাম, একটু আগে আমরা কি পড়লাম? সমীকরণের উভয় পাশে যদি আমি কি করি, কোনো একটা রাশি বিয়োগ করি তাহলে মানের পরিবর্তন হয় না। তাহলে এই পাশে বিয়োগ করি, তাহলে এই পাশে বিয়োগ করলেও আমার মানের কোনো পরিবর্তন হবে না। এক পাশে করলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে, দুই পাশে করলে মানে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি এইভাবে করলে দেখো, এইটা আর এইটা কাটাকাটি, তাহলে কি রইলো? রইলো হচ্ছে আমাদের x = কত? 10 থেকে 3 গেলে থাকে 7। আমরা পাইলাম কি সমীকরণ সমাধান করে x = 7। এখন সমীকরণ সমাধানের পরে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা, পরীক্ষা বানানে রস্বইকার দিকে দুটো দিয়ে লেখা যায়। পরীক্ষা, ঠিক আছে, শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা কি? এই যে একটা মান আমরা পাইলাম, এই মানটা আমরা মূল চলকে বসাবো, ঠিক আছে। তো এইটা কি? এটা হচ্ছে তার বাম পক্ষ, আর এটা কি? ডান পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ ডান পক্ষ। এখন বাম পক্ষে যদি আমরা মানটা বসাই তাহলে ডান পক্ষটা পাবো, তাহলেই শুদ্ধি পরীক্ষা হবে। তাহলে x+
3, ঠিক আছে। x প্লাস 3 তে আমরা বসাবো, তাহলে x প্লাস 3 তে আমরা যদি মানটা বসাই, x ইকুয়াল টু যদি 3 বসাই, সরি x ইকুয়াল টু 7 বসালে 7 প্লাস কি 3 ইজ ইকুয়াল টু কত 10, 10 সমান কি, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে। তারপরে কি এটা সমান কি ডান পক্ষ না, তাহলে ডান পক্ষ, ঠিক আছে। তাহলে কি এই যে বাম পক্ষ ডান পক্ষ সমান হলো, তার মানে কি শুদ্ধি পরীক্ষা নিশ্চিত হয়েছে, তার মানে কি সমীকরণটি সমাধান করা সঠিক হয়েছে, ঠিক আছে। ওকে, এটা গেল আমাদের সমীকরণের সমাধান। এখন তোমাদেরকে একটা জিনিস জাস্ট দেখাবো, দেখানোর পর তোমাদের কুইজ দিব, ঠিক আছে। সেটি হচ্ছে, ওকে স্ক্রিনশট নাও দ্রুত। ঠিক আছে, সমীকরণ একটা দাঁড়িপাল্লার মতো, ঠিক আছে। সমীকরণ কি একটা দাঁড়িপাল্লার মতো, সমীকরণ ইজ ওয়ান কাইন্ড অফ একটা দাঁড়িপাল্লা, ঠিক আছে। সমীকরণ হচ্ছে একটা দাঁড়িপাল্লার মতো, ঠিক আছে। ঠিক আছে, সমীকরণ কি এরকম একটা দাঁড়িপাল্লার মতো, ঠিক আছে। তো এই দাঁড়িপাল্লা যদি আমি এখানে x প্লাস 3 রাখি, তাহলে সমান এখানে হচ্ছে 10, ঠিক আছে। তো দাঁড়িপাল্লায় আমরা কি করি, দাঁড়িপাল্লা এই যে এটা ধরে রাখি, ঠিক আছে, এভাবে ধরে রাখি না, এভাবে ধরে রাখি। তাহলে দাঁড়িপাল্লা এভাবে ধরে রাখলে এই দাঁড়িপাল্লায় আমি যদি এখানে একটা জিনিস দিই, ঠিক সেম পরিমাণ ওজন এখানে দিতে হয়, আর না হলে কি হয় দাঁড়িপাল্লা একদিকে কি হয়ে যায়, হেলে যায়। যখন দাঁড়িপাল্লা একদিকে হেলে যায় তখন ওজনটা ব্যালেন্স থাকে না। তো সমীকরণের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ব্যালেন্স করতে হয়। এই ব্যালেন্স করার জন্য আমরা হচ্ছে যখন কমাই তখন উভয় পাশ থেকে কমাই, যখন বাড়াই তখন উভয় পাশে বাড়াই, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে -3 করে দিই, তাহলে এখান থেকেও -3 করতে হবে, তাহলে ব্যালেন্স থাকবে। যদি শুধু এখান থেকে -3 করি কিন্তু এখানে -3 না করি, তাহলে কি হবে, ওইটা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা এরকম হয়ে যাবে যে এরকম হয়ে যাবে অনেকটা, ঠিক আছে। x প্লাস 3 তো এরকম হয়ে যাবে সমীকরণটা, ঠিক আছে। একদিকে হেলে যাবে, তো একদিকে যখন হেলে যাবে তখন তো সমীকরণটা ইমব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে না। তো এই ইমব্যালেন্স অবস্থায় এটা নট ইকুয়াল টু হয়ে যাবে, ঠিক আছে। তো নট ইকুয়াল টু অবস্থা রাখা যাবে না, ইকুয়াল টু মানে হচ্ছে সমান হিসাবে রাখতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, উভয় পাশে একসাথে যোগ বিয়োগ করতে হবে। যদি আমরা যোগ করে যোগ করবো, ভাগ করলে ভাগ করবো, বিয়োগ করলে বিয়োগ করবো। এখন সমীকরণের আমরা একটা নিয়ম শিখি, সেই নিয়মটা হচ্ছে এরকম, সমাধানের নিয়ম যদি দেখাচ্ছি, লাস্টে দেখায় আমাদের কুইজ দিব, ঠিক আছে। ওকে, নিয়মটা হচ্ছে x প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 10। আমরা কিন্তু এখানে উভয় পাশে বিয়োগ না করে এভাবে লিখতে পারতাম, x ইজ ইকুয়াল টু এটা লিখতে পারতাম, এই প্লাস 3টাকে এই পাশে নিলে -3 হয়, ঠিক আছে। ঠিক এরকম ভাবে সমানের এক পাশে প্লাস থাকে, অপর পাশে নিলে ডান পক্ষে প্লাস থাকে, বাম পক্ষে নিলে সেটা মাইনাস হয়। আবার বাম পক্ষ থেকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে চিহ্ন চেঞ্জ হয়, তাহলে সমীকরণের চিহ্ন চেঞ্জ, ঠিক আছে। দেখো সমীকরণের চিহ্ন চেঞ্জ, সমীকরণ সমাধানে চিহ্ন নিয়মাবলী, ঠিক আছে। কি কি নিয়মাবলী, প্রথম নিয়মাবলী হচ্ছে মাইনাস, ঠিক আছে, মাইনাস চেঞ্জ হয়ে কি হবে, প্লাস হবে,
প্লাস চেঞ্জ হয়ে মাইনাস হবে, গুণ চেঞ্জ হয়ে ভাগ হবে, আর ভাগ চেঞ্জ হয়ে কি হবে, গুণ হবে। অর্থাৎ যদি সমীকরণের বাম পাশে বিয়োগ থাকে, সেটা সে পাশে ডান পাশে গেলে কি হবে, যোগ হবে। বাম পাশে যোগ থাকে, ডান পাশে গেলে বিয়োগ হবে। ঠিক সেম ভাবে ডান পাশ থেকে বাম পাশে আসলে একই অবস্থা হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে যোগ হবে। ঠিক আছে, এখন আমরা তোমাদের কুইজ দিব, সেই কুইজটা তোমরা হচ্ছে আনসার করো খুবই দ্রুত। ঠিক আছে, ওকে। ওকে, কুইজ দিয়ে দেওয়া হয়েছে মেইন চ্যাটের মধ্যে। তোমরা হচ্ছে খুব দ্রুত কি করো, কুইজটা আনসার করো। আমি দেখবো কে আগে আনসার করে। ঠিক আছে স্যার, বা এর বদলে কি এইটা দেওয়া যাবে? হ্যাঁ, বা এর বদলে দেওয়া যাবে। ঠিক আছে, এই বা এর বদলে, বা এর বদলে তোমরা এইটা ইউজ করতে পারো। হ্যাঁ, আমরা ক্লাস 9 বা 10 ইন্টারমিডিয়েটে এটা ইউজ করি। ঠিক আছে, তোমাদের বই যেহেতু বা দেওয়া আছে, যেন আমি সবসময় বাই লেখার চেষ্টা করি। ঠিক আছে, মাঝে মাঝে যদি এটা লিখে ফেলি তাহলে আমরা মুছে ফেলি। ঠিক আছে, তো এইটা মানে হচ্ছে ইমপ্লাইজ দ্যাট, এইটাও বা অথবা। ঠিক আছে, এটার মানে, এটা বাংলা যারা পড়তে যাই তাহলে পরবর্তী ভাবে যে ইমপ্লাইজ দ্যাট। ঠিক আছে, সো এইটা এবং হচ্ছে বা দুইটাই ইউজ করতে পারবা তোমরা। ঠিক আছে, এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট। থ্রি মাইনাস এক্স এর সমাধানটা কি দিবেন? থ্রি মাইনাস এক্স সমাধান, থ্রি মাইনাস এক্স এর সমাধান 14 যদি হয়, তাহলে থ্রি মাইনাস এক্স এর সমাধান হবে হচ্ছে আমাদের এই যে মাইনাসটা আছে আমাদের প্লাসে রাখতে হয়, তো আমরা ওই পাশে নিয়ে যাব, 14 কে এই পাশে নিয়ে আসবো। এইটা এখানে 3 রাখলাম আমরা, আর এই পাশে 14 আছে না, 14 এখানে রাখলাম। এইটাকে আমরা ওই পাশে নিলে কি হবে, প্লাস এক্স হবে। ঠিক আছে, প্লাস এক্স হবে। তো প্লাস এক্স যদি হয়, মাইনাসটাকে এই পাশে নিলে প্লাস হবে, স্বাভাবিক। আমি তোমাদের এরকম করে লিখতেছি, বা দিয়ে লিখতেছি, বা তোমাদেরটা দিতেছি। তাহলে আমরা এক্স প্লাস 14 ইজ ইকুয়াল টু 3 পাইলাম, এই পাশে নিয়ে আসলাম। এটাকে বলে পক্ষান্তর করা, এক পাশ থেকে অন্য পাশে নিয়ে আসা। আমি জাস্ট উল্টাই লিখছি, এটা বাম পাশে ছিল ডান পাশে লিখছি, ডান পাশে ছিল বাম পাশে লিখছি। ঠিক আছে, তখন এক্স এখানে রাখা আমরা কি করব, 3 মাইনাস 14। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, দেখো এখানে প্লাসের 3টা আছে, মাইনাসের 14টা আছে, তার মানে কি 3টা চলে গেলে থাকবে হচ্ছে মাইনাসের 11টা। এটা আনসার হবে -11, এক্স ইকুয়াল টু -11। ঠিক আছে, তোমরা আরো ভালো করবা। ঠিক আছে, তোমরা ক্লাসে মনোযোগী হওয়া, তাহলে তোমাদের কুইজগুলো আছে সেগুলো ঠিকঠাক আনসার করতে পারবা। এবং এই কুইজগুলো থেকে কিন্তু তোমাদের পরবর্তী যখন এক্সাম হবে তখন কিন্তু সেখানে কোশ্চেন হবে, কমন পড়তে পারে। ঠিক আছে, এবং শুধু এখানে না, তোমাদের যে পরীক্ষা হবে স্কুলে, সেখানেও এখান থেকে প্রশ্ন কমন পড়তে পারে, কারণ আমরা এরকম কোশ্চেনগুলো দিই যে কোশ্চেনগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এডি পরিবারের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। হয়তো তোমাদের সঙ্গে অন্য কোনো ক্লাসে দেখা হবে আবারও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।